হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো আত্রান আহমেদ আত্র চৌধুরীকে চর মারার? রেগে বলল আদ্র। আর আমি ভয়ে এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি। আসলে ব্যাপারটা হলো, আমি ওয়াশরুম থেকে বেরোনোর সময় পেছন থেকে কেউ আমার শাড়ির আঁচলটা টেনে ধরলো। আমি রেগে পেছনে ঘুরেই পেছনে থাকা লোকটাকে ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম। তারপর অনেকগুলি কথা শোনালাম। লোকটা রেগে লাল হয়ে তার দুহাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। তখন আমার হুঁশ আসলো, আরে ওনার দুহাত তো বুকে রাখা, তাহলে আমার শাড়ির আঁচলটা ধরলো কে? তারপর আঁচলের দিকে তাকিয়ে দেখি ওটা আসলে দরজার সিটকেনির সাথে আটকানো। আমি ভয়ে শুকনো একটা ঢোক গিলে ওনার দিকে তাকাতেই উনিও আমার নরম গালে একটা চড় বসিয়ে দিলেন। কি হলো? কথা বলছো না কেন? বোবা নাকি তুমি? আমি নীরবতা ভেঙে বললাম, আপনি আমায় মারলেন কেন? যখন দেখলেন আমি ভুল বশত কাজটা করে ফেলেছি, তখন আপনার উচিত ছিল আমার ভুলটা ভাঙিয়ে দেয়া, কিন্তু আপনি সেটা না করে আমার গায়ে হাত তুলেন কেন? একে তো ভুল করেছো, তার উপর সরি না বলে মুখের উপর বড় বড় কথা বলছো। অভদ্র মেয়ে। এই শুনুন, ভুল করলে সরি বলতে হয় সেটা আমি জানি, তবে আপনাকে আমি মোটেও সরি বলবো না, কেননা আপনি সরি পাওয়ার যোগ্যই না, অভদ্র পুরুষ। এই, তুমি জানো আমি কে? রেগে বলল আদ্র। আপনি যেই লাট সাহেবই হন না কেন, আমি আপনাকে সরি বলবো না মানে বলবো না। এই লিসন, ভুলটা তুমি করেছো, তাই তোমার উচিত নিজ দায়িত্বে ভুলটা শুধরে নেওয়া। পরবর্তীতে আমার সাথে এ ধরনের ভুল করলে শুধরানোর সময়টা আর পাবে না। বুঝেছো? আশা করি বুঝেছো। এই বলে আদ্র চলে গেল। এটা কি ধরনের ছেলে, কোনো ভদ্রতা জানে না। আহ, আমার গালটা এত জোরে কেউ মারে? মনে হয় দাঁতটাই নড়িয়ে দিয়েছে। এই আনা, এখানে দাঁড়িয়ে কি করছিস? চল, খেতে হবে না? আন্টি সেই কখন থেকে তোকে খুঁজছে। তারপর রোজা ওর সাথে চলে গেল। রাতে কি হলো মা, কি এত মন দিয়ে ভাবছো? মায়ের পাশে বসে পড়লাম। এভাবে আর কতদিন চলবে ইয়ানা? তোর বাবার পেনশনের টাকায় তো সংসার চলছে না, আবার তোর ভার্সিটি। বলছি কি, একটা চাকরির খোঁজ কর না, তাহলে আমাদের মামের ভালোভাবেই চলে যাবে। কি যে বলো না মা, চাকরি সেটা তো মধ্যবিত্ত পরিবারের জন্য একটা সোনার হরিণ, যেটা কিনতে টাকা লাগে। আর যেখানে মানুষ মাস্টার্স কমপ্লিট করে আরো বড় বড় সার্টিফিকেট নিয়ে অফিসে অফিসে ঘুরেও তাদের চাকরি হচ্ছে না, সেখানে তোমার মেয়ে কেবল অনার্স পড়ছে। তোমার এই অনার্স পড়ুয়া মেয়েকে কে চাকরি দেবে? হ্যাঁ, আচ্ছা আমি 2টা টিউশনি করছি তো, কালকে না হয় আরেকটা খুঁজবো, তাহলেই হয়ে যাবে। এবার চলো তো, তোমাকে আর এসব ভাবতে হবে না। সকালে খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। 8:30টায় আবার একটা টিউশন আছে, ওখান থেকে একেবারে ভার্সিটি যাব। তারপর ভার্সিটি শেষে আরেকটা আছে, তার উপর আজকে আবার আরেকটা টিউশনি খুঁজতে হবে। কথাগুলি ভাবতে ভাবতে হাঁটতে লাগলাম। রোজাকে ওর বাসা থেকে নিয়ে সোজা ভার্সিটি চলে গেলাম। দুপুরের দিকে ভার্সিটি শেষে বেরিয়ে পড়লাম মাসুমদের বাসার উদ্দেশ্যে। মাসুম হলো আমার স্টুডেন্ট, এবার ক্লাস 5-এ পড়ে। মাসুমকে পড়ানো শেষ করে রাস্তায় এসে ফোনটা বার করে দেখলাম প্রায় 4টা বেজে গেছে। ভাবছি 5:30 অবধি দেখবো, তারপর বাড়ি চলে যাব। এই বলে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর একটা বড় গাড়ি আমাকে পাঁচ করে বেরিয়ে গেল। একটুর জন্য আমার গায়ের সাথে লাগেনি। কত বড় অভদ্র! গাড়ি আছে বলেই কি এভাবে গায়ের মধ্যে দিয়ে চালাতে হবে নাকি? মনে হচ্ছে ওনার বাপের রাস্তা। রেগে কথাগুলি বলে সামনে তাকিয়ে দেখি গাড়িটা উঁচু দেয়ালে ঘেরা একটা গেটের ভেতর দিয়ে চলে গেল। আমি সামনে এগিয়ে গেলাম গাড়ির মধ্যে কে আছে সেটা দেখার জন্য। গাড়ি থেকে একটা ছেলে বের হয়ে সোজা সামনের দিকে চলে গেল। উফ, ছেলেটার ব্যাক সাইড দেখে ক্রাশ নামক বাসটা খাইলাম। দুঃখের বিষয়, মুখটা দেখতে পারলাম না। কেবলই ভালো মতো ক্রাশটা খাবো, তখনই মনের মধ্যে একটা গান বেজে উঠল। বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙি মনকে। নাই না, খবরদার ক্রাশ খাস না। তোর ডিকশনারিতে প্রেম নামক কোনো শব্দই নেই। তোর জন্য প্রেমে পড়া বারণ। আমি যখন নিজেকে এসব বলে সান্ত্বনা দিচ্ছিলাম, তখনই ওই বড় বাড়ির গেটের ভেতর থেকে একটা বাচ্চা ছেলে ফুরুত করে দৌড়ে বাইরে চলে আসলো। আমার সামনে দিয়েই দৌড়ে গেল, মনে হয় রাস্তার ওপারে যাবে।
তখনই দেখি অপর সাইড থেকে একটা কার আসছে আর পিচ্চিটা রাস্তার মাঝে বসে পড়ে, পা থেকে জুতো খুলছে। আমি চারপাশে দেখে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে রাস্তার কিনারে আসতে গেলেই হুমড়ি খেয়ে পড়ে গেলাম। বাচ্চাটার কিছু হয়নি, কিন্তু আমার হাতে অনেকটা ছিলে গেছে। তোমার নাম কি? আর এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলে? বাচ্চাটা কোনো কথা বললো না, আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। কি হলো বলো? তখনই একটা মেয়ে দৌড়ে আমাদের কাছে এসে ছেলেটাকে বকতে লাগলো। পরশ, তোমাকে কতবার বলেছি এভাবে রাস্তায় আসবে না, যদি করে আমার কথা শোনো। মেয়েটা বাচ্চাটাকে বকা দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, দেখে তো মনে হচ্ছে তুমি আমার থেকে বয়সে ছোট, তাই তুমি করেই বললাম। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে আজকে তুমি আমার বড় উপকার করলে। এ কি, তোমার হাত তো অনেকটা ছিঁড়ে গেছে। আসো আমার সাথে। না না না, আমি ঠিক আছি। কিচ্ছু ঠিক নেই, চলো তো। তারপর উনি আমাকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। অনেক বড় বাড়ি, বাড়ির দুপাশে ফুলের বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। আমি বাড়ির ভেতর গিয়ে দেখি ড্রয়িং রুমে একজন মহিলা আর দুজন পুরুষ বসে আছে, একজন বয়স্ক লোক আর একজন ছেলে টাইপ। মেয়েটা আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল আর সবকিছু বলল। তোমার কাছে তো আমরা ঋণী হয়ে গেলাম, তুমি আজকে আমাদের অনেক বড় উপকার করলে। ওনাদের সাথে অনেক কথাই হলো, ওনারা অনেক ভালো মানুষ। এক পর্যায়ে কথায় কথায় ওনারা জিজ্ঞাসা করলেন যে আমি এদিকে কোথায় যাচ্ছিলাম। তখনই বললাম যে টিউশনি খুঁজছিলাম। তারপর ওনারা বললেন যে আমি যেন ওই পিচ্চি মানে পরশকে পড়াই। আমিও রাজি হয়ে গেলাম, এত বড় বাড়ি, বেতনও ভালো দেবে। তখনই মহিলাটা বলল, দাঁড়াও, তোমাকে আর একজনের সাথে পরিচয় করিয়ে দেয়। এই বলে উনি মনা বলে কাউকে ডাকতে লাগলেন। আমি ভাবছি যে ওনার মেয়ে হবে হয়তো, কিন্তু না, রুমের ভেতর থেকে একটা ছেলে বেরিয়ে আসলো। আর ছেলেটাকে দেখে তো আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। এই অভদ্র মেয়ে এখানে কি করছে? এই আপনি অভদ্র পুরুষ, আপনি এখানে কি করছেন? নিশ্চয়ই এখানেও খেতে আসছেন। বড়লোক দেখেছেন আর চলে আসলেন। আরে তুমি কাকে কি বলছো? আমি ওই মেয়েটাকে কিছু বলতে না দিয়ে বললাম, দাঁড়ান আপু, আমি বুঝেছি ইনি নিশ্চয়ই চুরি করতে এখানে এসছে, নয়তো বাড়ির ভেতর ঢুকলো কিভাবে? আর আন্টি, আপনার মেয়ে কই, মানে যাকে আপনি ডাকলেন মনা? আরে মনা, আমার মেয়ে হবে কেন? আমি তো মনা বলে আমার ছেলেকে ডাকলাম। আরে এটাই তো আমার ছেলে। আন্টির কথা শুনে আমি হা করে সেই রাগী ছেলেটার দিকে তাকিয়ে হু হা করে হেসে দিলাম। অচেনা অজানা কারোর বাড়িতে এসে এভাবে হা হা হি হি করে হাসা মোটেও ঠিক নয়, কিন্তু কি করব, জীবনের প্রথম শুনলাম কোনো ছেলের নাম মনা, তাই জন্য হাসিটা কন্ট্রোল করতে পারিনি। তাই হাসতে হাসতেই বললাম, সরি, আমি আসলে হাসিটা কন্ট্রোল করতে পারিনি, এনার নাম নাকি মনা। এটা বলে আবার হাসতে লাগলাম। স্টপ! রেগে চিৎকার করে আশা বলল, মা, তোমাকে বলেছি না যে বাহিরের মানুষের সামনে আমায় এসব উদ্ভট নামে ডাকবে না। আহা, এত রাগ করছিস কেন? আসলে কি বলতো ইয়ানা, অনেক মানে আমার বড় ছেলে ও হওয়ার পর আমার খুব ইচ্ছে ছিল আমার যেন এবার একটা মেয়ে হয়। তো আমি স্লো করিয়েছিলাম, রিপোর্ট দেখে ডাক্তার বলল যে বেবি উল্টে আছে, ভালো বোঝা যাচ্ছে না, তবে আশা করি মেয়েই হবে। তাই ডাক্তারের কথা শুনে আর্দ্র হওয়ার আগেই ওর নাম মনা রেখেছিলাম, কিন্তু পরে দেখি মেয়ে নয় ছেলে। তাই মেয়ের শখ পূরণ করতেই আর্দ্রকে মনা বলে ডাকি। বা একটা বাহিরের মানুষকে তুমি এত কথা কেন বলছো? আর এই যে অভদ্র মেয়ে, গেট আউট। আমি রেগে কিছু বলবো তার আগে অনেক ভাইয়া বলল, আদ্র, কি হচ্ছে কি? উনি তো আজ থেকে পরশকে পড়াবেন, মানে পরশের টিউশন টিচার। অনেক বলল। না ভাইয়া, আমি পরশের জন্য এর থেকেও ভালো টিচার আনবো। ভাইয়া, আমি বলছি কি ও থাকুক না, আজকে ওর জন্যই পরশ ভালো আছে। আল্লাহ ওর উসিলায় পরশকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিন। কিন্তু ভাবি, কোনো কিন্তু নয়। তোমার নামটা কি জানো? ও হ্যাঁ, ইয়ানা। আজ থেকে ওই পরশকে পড়াবে। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে করো। আর এই যে মিস অভদ্র, তোমায় আমি দেখে নেব। দেখুন না, নিষেধ করছে কে? দরকার হলে চোখে চশমা লাগিয়ে দেখুন। ইডিয়েট। সেম টু ইউ। আদ্র রেগে উপরে চলে গেল। তুমি ওর কথায় কিছু মনে করো না মা, ওই এরকমই। আসলে ছোট ছেলে তো খুব রাগী আর জেদি হয়েছে। না না আন্টি, আমি কিছু মনে করিনি, ওসব পাগল ছাগলের কথায় আমি কিছু মনে করি না।
মনে মনে বলল ইয়ানা। আরে তোমার হাতে তো এখনো কিছু দেওয়াই হলো না, এভাবে থাকলে তো ইনফেকশন হয়ে যাবে। তুমি আসো আমার এই বলে অন্তরা ইয়ানাকে সোফায় বসিয়ে দিয়ে ওর হাত পরিষ্কার করে ওখানে স্যাভলন লাগাতে লাগলো। প্রায় অনেকক্ষণ পর গল্পগুজব করে 6টার দিকে ইয়ানা ও বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তবে ওর একটা বিষয়ে খুব খটকা লাগছে। পরশ মানে যাকে ও পড়াবে, সেই পিচ্চিটা ওর সাথে একবারও কথা বলল না। কেন? দেখে মনে হলো বাচ্চাটা খুবই মুডি। ভাবা যায় এতটুকু বাচ্চা আবার মুডি। ও হয় হতেও পারে বড়লোকদের ব্যাপার স্যাপার। পরদিন ভার্সিটি শেষ করে মাসুমকে পড়িয়ে বাড়ি চলে গেলাম, কেননা পরশকে 6টার দিকে পড়াতে যেতে হবে। তাই ভাবলাম বাড়ি গিয়ে একেবারে ফ্রেশ হয়ে ছোটখাটো একটা ঘুম দিয়েই না হয় পরশকে পড়াতে যাব। যেই ভাবা সেই কাজ। 5:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পরশদের বাড়ি গিয়ে কলিং বেল চাপতেই আপু মানে অন্তরা দরজা খুলে দিল। আরে তুমি চলে এসেছো, আসো ভিতরে আসো। আমিও মুচকি হেসে ভেতরে চলে আসলাম। উনি আমায় পরশের রুমটা দেখিয়ে দিল। আমিও সিঁড়ি বেয়ে ওপরে চলে গেলাম। পরশের রুমে ঢুকতেই অবাক হয়ে হা করে পুরো রুমটা দেখতে লাগলাম। সারা রুমের দেয়ালে পেইন্টিং করা, রুমের একপাশে ছোট্ট একটা দোলনা, পুরো রুমে খেলনা দিয়ে ভর্তি। আর পরশ পড়ার টেবিলে বসে আছে, পরনে একটা 3/4 প্যান্ট, গায়ে লাল একটা টি শার্ট আর চোখে চশমা। আমি গিয়ে ওর পাশের চেয়ারটায় বসে বললাম, হাই, আমি ইনায়া, তুমি? আমি পলাশ চৌধুরী। অনেকটা গম্ভীর কণ্ঠে বলল। বাবা, ছেলে তো দেখি হ্যাপি মুডি। আচ্ছা, তুমি কালকে আমার সাথে কথা বললে না কেন? চাচুকে দেখেছি যে তুমি মেয়েদের থেকে দূরে থাকে, অনেক কিউট আর সুন্দর, তাই তোমার থেকে দূরে ছিলাম। যদি তুমি আবার আমায় দেখে পড়ে যাও তাহলে আমি আমার ছোট চাচুর মতো হব, আর তার জন্য তো চাচুর মতো সব সময় অ্যাটিটিউড নিয়ে থাকি। ছেলেটার কথা শুনে আমি তো পুরাই এতটুকু একটা ছেলে কত বড় বড় কথা বলছে। সবটা ওই খাটাসটার জন্য। কি সব ভুলভাল জিনিস শিখিয়ে রেখেছে। তারপর আমি বললাম, আরে তোমার ছোট চাচু ভুল বলেছে, আর আমরা তো আজকে থেকে বন্ধু। কি তুমি আমার বন্ধু হবে না? পরশ কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা তাহলে ঠিক আছে, আজ থেকে আমরা ফ্রেন্ড। আমি তোমাকে কি বলে ডাকবো? পেয়েছি, তোমাকে আমি কিউটি পাই বলে ডাকবো। ওকে ওকে, ঠিক আছে। এই বলে আমি পরশের গাল টিপে দিলাম। ও রেগে গিয়ে বলল, চেহারায় হাত দিবে না। আমি তো পরশের কথা শুনে অবাকের উপর অবাক হচ্ছি। এতটুকু ছেলের কি কথা! বয়স কতই বা হবে, 7 কি 8 বছর? না, ও অত হবে না, 7 বছর হবে হয়তো, কি জানি। এই কথা নিশ্চয়ই ওই খবিশটা শিখিয়েছে। তারপর পরশের সাথে আরো কিছুক্ষণ গল্প করলাম। আজকে ওকে পড়ালাম না, ওর সাথে পরিচিত হয়ে নিলাম। এখন দেখছি পরশ মোটেও শান্ত নয়, একেবারে 1 নম্বরের দুষ্টু। পরশের থেকে বিদায় নিয়ে ওর রুম থেকে বেরিয়ে বুলির সামনে যাব, তখনই কারোর সাথে প্রবল বেগে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। আর আমার উপর যার সাথে ধাক্কা খেলাম সে পড়ল। শুধু পড়লেই হতো, কিন্তু না, তার হলো কই। না চাইতেও সামনের জনের সাথে আমার অনাকাঙ্ক্ষিতভাবে একটা কিসি হয়ে গেল। মানে উনি আমার উপর পড়ার সাথে সাথেই আমি মুখটা পাশে সরিয়ে নিলাম, আর ওনার ঠোঁট জোড়া এসে ঠেকলো আমার গালে। মুখটা না সরালে কি যে হতো! উফ, এই কি করলেন? এটা দেখে চলতে পারেন না? আমি রেগে বললাম। তুমি ইচ্ছে করে এটা করেছো, তাই না? রেগে বলল আদ্র। আমরা যেভাবে পড়েছিলাম ওভাবেই দুজনের সাথেই ঝগড়া করছি। তখনই পরশ বলল, কিউটি পাই, তুমি চারজন নিচে কি করছো? পরশের কথায় আমাদের হুঁশ আসলো। আমি ওনাকে ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরানোর চেষ্টা করলাম। উনিও উঠে দাঁড়ালেন। তুমি কিউটি পাইকে দিয়েছো, আমি দেখেছি। পরশের কথায় আমি আর আদ্র পরশের দিকে চোখ বড় বড় করে তাকালাম। আদ্র পরশের সামনে হাঁটু গেড়ে বসে বলল, কি বলো তো চ্যাম্প, আমি তো ইচ্ছে করে দেখিনি। বলো, এটা একটা অ্যাক্সিডেন্ট। ওকে না, আমি দেখেছি। দাঁড়াও, আমি আম্মু, আব্বু, মাম্মা ও দিদুনকে বলে দেবো যে তুমি কিউটি পাইকে হামি দিয়েছো। পরশের কথায় আমার তো চোখ বড় হয়ে গেল। আমি কিছু বলতে যাব, তখনই পরশ দৌড়ে নিচে চলে গেল। এই সব আপনার জন্য হয়েছে, আপনি দেখে হাঁটতে পারেন না? রেগে বললাম আমি। তুমি দেখে চলতে পারো না? সেই প্রথম থেকে শুধু উল্টাপাল্টা কাজ করছো। কি জানি চ্যাম্প নিচে সবাইকে কি বলে। এই বলে আদ্র নিচে চলে গেল। আমিও ওনার পিছে পিছে নিচে গেলাম।
কেবলই অনেক আদ্র অফিস থেকে বাসায় এসেছে। অনেক এসে সোফায় বসেছে আর আদ্র রুমে যাচ্ছিল, কিন্তু তা হলো কই। ড্রয়িং রুমে অনিক আর কবির বসেছিল। অন্তরা আর আশা কিচেন থেকে খাবার এনে ডাইনিং টেবিলে রাখছিল। তখনই পরশ দৌড়ে এসে সবার সামনে বলল, সবাই শোনো, আমার কিউটি পাই মানে হলো ও যে আমাকে পড়ায়, ওকে আমি আজ থেকে আমি তাকে কিউটি পাই বলে ডাকি। জানো তো চারচুনা কিউটি পাইকে নেট করে দিয়েছে। পরশের কথায় আমার তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ছেলে দেখলো কি আর বলল কি? আর সবচেয়ে বড় কথা, ও প্রেগনেন্ট বললো কেন? আর প্রেগনেন্ট কথাটা শুনলোই বা কোথা থেকে? ও তো বললো যে নিচে গিয়ে সবাইকে হামি দেওয়ার কথা বলবে, তাহলে এটা বললো কেন? আর বাকি সবার অবস্থা আমার থেকেও খারাপ। সকলে অবাক চোখে পরশের দিকে তাকিয়ে আছে। অনেক কেবলই গলা থেকে টাইটা খুলছিল, কিন্তু পরশের কথা শুনি টায়ে হাত দিয়ে হাঁ করে বসে আছে। হোয়াট? জোরে চেঁচিয়ে বলল আদ্র। আমি কি বলবো বুঝতে পারছি না, মাথার মধ্যে সবকিছু কেমন গোল গোল পাকিয়ে যাচ্ছে। আশা বলল, এইসব তুমি কি বলছো দাদু ভাই? আমি ঠিকই বলছি দিদুন, চাচু কিউটি পাইকে নেট করে দিয়েছে, আমি দেখেছি। পরশের কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, তাই কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। তখনই অন্তরা আপু বলল, এসব কি বলছো পরশ? আর একটা ভুলভাল কথা বললে মেরে সব বাদরামো ছুট। দাদু দেখো না, মাম্মাম শুধু বকা দেয়। আমি তো ঠিক কথাই বলেছি। পরশ গিয়ে কবিরের কোলে বসে বলল, আচ্ছা, তুমি কি করে জানলে ইয়ানা মানে তোমার কিউটি পাই প্রেগনেন্ট? কি বলতো দাদু, কালকে সকালে আমি টিভিতে কার্টুন দেখছিলাম, পর কার্টুন দেখতে ভালো লাগছিল না, তাই অন্য জায়গায় দিলাম। তখনই দেখলাম টিভিতে একটা ছোট বাচ্চা তার মায়ের কাছে বলছে প্রেগনেন্ট কিভাবে হয়। এখানে বলে রাখি, হামি মুভিতে এমন বলে। তখন ওর মা ওকে বলল যে হামি দিলে নাকি প্রেগনেন্ট হয়ে যায়। তো এখন উপরে চাচু কিউটি পাইকে হামি দিয়েছে। পরশের কথা শুনে যেন দেহে প্রাণ ফিরে এলো। একটা ভুল বোঝাবুঝির থেকে বাঁচলাম। আদ্রর দিকে তাকিয়ে দেখি উনি রেগে তাকিয়ে আছে। আমি একটা শুকনো ঢোক গিলে পড়লাম, আমি তাহলে আসি, অনেক রাত হয়ে গেছে। এই বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে আসলাম। উফ বাবা, বাঁচলাম। কি বিচ্ছু ছেলে, এক মুহূর্তেই বিয়ে না করেই আমায় প্রেগনেন্ট বানিয়ে দিল। না বাবা, এখন থেকে সাবধানে চলতে হবে। এই বলে বাড়ির দিকে হাঁটা দিলাম। মাত্র পরশ যা বলছে তা কি সত্যি? তুমি ইয়ানাকে প্রেগনেন্ট না মানে হামি দিয়েছো? অনেক সোফা থেকে উঠে এসে আদ্রের গলা জড়িয়ে ধরে বলল, ভাবি, তোমার বরকে সামলাও কিন্তু, নইলে কবে আমি ওকে কিছু করে দেবো কেউ ঠিকও পাবে না। আর আমি এই অভদ্র মেয়েটাকে ওসব হামি টামি কিছুই দেইনি, ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, পরশ ভুল দেখেছে। এই বলে আদ্র চলে গেল। চোখ মেরে বলল অনেক, কিরে, খেতে বসে একা একা অমন পাগলের মতো হাসছিস কেন? তখন পরশের কথা মনে পড়ে খুব হাসি পাচ্ছিল। বাবা, ওই খাটাসটা চেহারাটা যা হয়েছিল না, একেবারে দেখার মতো। এসব ভেবে হাসছিলাম, তখনই মা এসে কথাটা বলল। না মা, কিছু হয়নি, এমনি। তা আজকে আসতে এত দেরি হলো কেন? আরে তোমাকে বলেছিলাম না যে আমি একটা নতুন টিউশনি পাইছি, তো ওখান থেকে আসতেই এত দেরি হয়ে গেল। আমার কিন্তু এসব মোটেও ভালো লাগে না। এখন সময় ভালো নাকি? তুই একা একটা মেয়ে এভাবে রাত করে বাড়ি ফিরিস। আল্লাহ না করুক যদি একটা অঘটন ঘটে যায় তখন। ও মা, ওফ মা, তুমি এত চিন্তা করো না তো। আর আমি তো 8টার আগেই আসার চেষ্টা করি। আজকে একটা ঝামেলা হয়েছিল তাই। ঝামেলা? কিসের ঝামেলা? মা অস্থির হয়ে বলল, আরে ও কিছু না, তুমি এত চিন্তা করো না। শোনো না মা, কালকে তো শুক্রবার, তুমি রেডি থাকবা, বিকেলে তোমাকে নিয়ে চটপটি খেতে যাব। না না, আমি ওসব খাই না। আরে রাখো তো, আমি যেতে বলছি, যাবা, দেখবা ভালো লাগবে। আমিও সবাইকে দেখিয়ে দিব আমি মেয়ে হয়েও আমার মাকে সুখে রেখেছি। পাগলি একটা, এবার হা কর, আমি তোকে খাইয়ে দেই। এরপর মায়ের হাতে খেয়ে সবকিছু গুছিয়ে ঘুমোতে চলে গেলাম। সকালে যেহেতু আজকে শুক্রবার, তাই ভোরে উঠে নামাজটা পড়ে আবার ঘুমাই গেছি। 9টার দিকে উঠে ক্লিপ দিয়ে চুলগুলি কোনো রকমে আটকে ব্রাশের টুথপেস্ট লাগিয়ে বাইরে গিয়ে দাঁড়ালাম। তখনই মা বলল, এর পাশের দোকান থেকে হলুদ, ডিম আর মরিচের গুঁড়ো আনতো, এগুলো সব ফুরাই গেছে। ওকে আনছি। এই বলে ব্রাশটা মুখের ভেতর পুরে হাঁটতে লাগলাম। পরনে একটা ঢিলে ঢালা প্লাজো আর গায়ে একটা টি শার্ট,
এটাকে টি শার্ট বললে ভুল হবে, টি শার্ট তো ছোট হয়, কিন্তু আমার এটা হাঁটুর উপর অবধি পড়ে। ওড়নাটা মাথায় দিয়ে ব্রাশ করতে করতে হাঁটছিলাম, তখনই দেখি একটা লোক কিছু বাচ্চাদের বলছে। লোকটার কথা শুনে আমি কিছু বলতে যাব, কিন্তু গালের মধ্যে থুথুর জন্য বলতে পারলাম না। অজ্ঞতার পাশেই থুথু ফেললাম, তখনই কেউ বলল, ছি, কি নোংরা! এভাবে যেখানে যেখানে কেউ থুতু ফেলে? এই মেয়ে, তুমি তো দেখছি কোনো ডিসিপ্লিনই জানো না। কারোর গলার আওয়াজ শুনে পেছনে তাকিয়ে দেখি সেই লোকটা মানে আদ্র জগিং স্যুট পরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, তুমি? অবশ্য তোমার থেকে এসবই আশা করা যায়। কোনো ডিসিপ্লিন নেই, নোংরা একটা। আমি আবারও পাশে থুথু ফেলে বললাম, এই আপনার প্রবলেম কি বলুন তো? সব সময় আমার সাথে ঝগড়া করার সুযোগ খোঁজেন। আর আমি জানি যে যেখানে সেখানে থুথু ফেলতে হয় না, তাই আমি রাস্তার পাশে ফেলেছি। আর আপনি আমায় ডিসিপ্লিন শেখাচ্ছেন? নিজে তো বেলা 9টার সময় জগিং করতে বেরিয়েছেন। এই শোনো, আমি তোমার মতো এত অলস নয় যে এত বেলা করে পড়ে পড়ে ঘুমিয়ে এখন উঠে ব্রাশ করব। আমি সকালেই জগিং করতে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তাই ওর সাথে ওর বাসায় গিয়েছিলাম। এই জন্যই দেরি হয়ে গেল। জানি জানি, উল্লুক একটা। কি বললে তুমি? এই, আচ্ছা, উল্লুক মানে কি? এ বাবা, আপনি এটাও জানেন না? হাদারাম একটা। স্টপ! এত যে ভাব দেখাচ্ছ, তুমি বলো উল্লুক মানে কি? আমিও জানি না। দেখি, সরুন, আমার দোকানে যেতে হবে যত সব। এই বলে ইয়ানা চলে গেল। কি মেয়ে, ধ্যাৎ! আদ্র চলে গেল। আদ্র বাড়িতে ঢুকলেই পরশ দৌড়ে এসে ওর কোলে ওঠে, গলা জড়িয়ে ধরে বলল, চাচু তোমাকে একটা প্রশ্ন করি। করো। বলো তো, বলো তো, গাছে 3টে পাখি বসে আছে, ওখান থেকে যদি 2টি পাখিকে গুলি করে মেরে দেওয়া যায়, তাহলে আর ওই গাছটায় কটা পাখি থাকে? এটা কিন্তু খুব সিম্পল। ওখানে আর একটা পাখি থাকবে। নো, হয়নি। ওখানে আর একটাও পাখি থাকবে না, কেননা গুলির শব্দে সব পাখি উড়ে যাবে। কি মজা চাচ্চু পারে না। আচ্ছা বলো তো হাদা। হাদা? ভুরু কুচকে বলল আদ্র। তুমি একটা গাধা, চাচ্চু গাধা। হাতে তালি দিয়ে বলল পরশ। পরশ? এসব তোমাকে কে শিখিয়েছে পরশ? রেগে বলল আদ্র। কেন কিউটি পাই, এখন ছাড়ো আমায়, তুমি একটা গাধা। এই বলে পরশ আদ্রের কোল থেকে নেমে চলে গেল। এই মেয়েটাও না কি সব ভুলভাল জিনিস শেখাচ্ছে। কালকে আসুক, তারপর বোঝাবো। একটা ছোট্ট বাচ্চাকে এইসব শেখানোর জন্য ওনাকে তো শাস্তি পেতেই হবে। এই বলে আদ্র গটগট করে রুমে চলে গেল। আকাশে অর্ধ গোলাকার চাঁদ উঠেছে, বাইরে ঠান্ডা ঝিরিঝিরি বাতাস বইছে, যেন একটা রোমাঞ্চকর মুহূর্ত। তখনই অন্ধকার থেকে কেউ আমার দিকে তার 2 হাত বাড়িয়ে দিয়ে বলল, ও গো মোর প্রিয়, তুমি কি জানো, তোমার ওই মাথার 2 চোখের চাহনিতে আমি বারবার ঘায়েল হই। আর কত জ্বালাবে আমায়? এই অধমকে এত জ্বালাতে তোমার ভালো লাগে? একটু আসো না আমার বুকে। এই বুকে মাথা রাখলে তুমি শুনতে পাবে হাজারো না বলা কথা। শুনতে পাবে তুমি এক তৃষ্ণার্থ প্রেমিকের আর্তনাদ, যার জীবনের প্রতিটি পাতায় পাতায় শুধু তুমি আছো। প্রতিটি ধাপে ধাপে তুমি আছো। আমার প্রতিটি গল্পে শুধু তুমি আছো, আর কারোর সেখানে বসবাস নেই। আমার গল্পে শুধুই তুমি। এই বলে যুবকটি চলে গেল আবার অন্ধকারের গহীনে। তখনই ধপ করে ঘুম থেকে উঠে বসে বলল ইয়ানা, সত্যি কি আমার জীবনেও এমন কেউ আসবে যে শুধুই আমার হবে আর এভাবে আমাকে নিয়ে বলবে? প্রায় দিনেই এই একই স্বপ্ন দেখি, কিন্তু প্রতিবারের মতো এবারেও ছেলেটার মুখ দেখতে পেলাম না। কবে তুমি আমায় দেখা দেবে, ও গোমর স্বপ্ন পুরুষ? এই বলে ঘড়ির দিকে তাকাতেই দেখলো 8টার বেশি বাজে। এই দেখে তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হতে চলে গেল। কি রে, আজকে উঠতে এত দেরি করলি কেন? আমি কেবলই তোকে ডাকতে যাচ্ছিলাম। কি জানি আজকে দেরি হয়ে গেল। শোনো না মা, রাতে চাকরির কিছু বিজ্ঞাপন দেখলাম। অনেকগুলো কোম্পানিতে চাকরির বিজ্ঞাপন দিয়েছে, তার মধ্যে কালকে একটা ইন্টারভিউ আছে। যদিও আমি এখনো অনার্স কমপ্লিট করিনি, তাই ইন্টার পাসের সার্টিফিকেট দিয়ে চেষ্টা করব। জানি হবে না, তবুও চেষ্টা করতে দোষ কোথায়? খেতে খেতে বলল ইয়ানা।
দেখ কিছু হয় কিনা। আচ্ছা আম্মু, তুমিও খেয়ে নাও, আমি গেলাম। হ্যাঁ, সাবধানে থেকো। এই বলে ইয়ানা চলে গেল। মেয়েটা বড় হয়েছে, এভাবে আর কতদিন? এবার তো ওকে বিয়ে দিতে হবে। দেখতে হবে কোথায় ভালো ছেলে পাওয়া যায় কিনা। ভার্সিটি শেষ করে ক্লান্ত শরীর নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো ইয়ানা। এখন মোটেও পড়াতে যেতে ইচ্ছে করছে না, মন চাইছে বাড়ি গিয়ে লম্বা একটা ঘুম দিই। তবে আল্লাহ আল্লাহ করে যদি কালকে চাকরিটা হয় তবে এই টিউশনটা বাদ দিয়ে দিব। কোনো মতে ছোটখাটো একটা চাকরি হলেই হলো। তারপর ইয়ানা মাসুমকে পড়িয়ে বাড়ি চলে গেল। একেবারে গোসল করে ছোটোখাটো একটা ঘুম দিয়ে তারপর পরশকে পড়াতে যাবে। আদ্র, আমাকে একটা কাজে কালকে চিটাগাং যেতে হবে, তা তো তুই জানিস। তাই কালকের ইন্টারভিউটা তোকেই নিতে হবে, কি বলিস? আচ্ছা ঠিক আছে। কাজ করতে করতে বলল আদ্র। আচ্ছা তাহলে এখন তো আর কোনো কাজ নেই, আমি তাহলে বাড়ি গেলাম। সবকিছু প্যাকিং করতে হবে, আর অন্তরাকেও বলা হয়নি। তুই বরং 5টার দিকে চলে আসিস, ওকে? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি সব ম্যানেজ করে নেব। আর আমি জানি তো কেন এত তাড়াতাড়ি তুই যেতে চাইছিস। আগামী 2 দিন তো ভাবিকে ছেড়ে থাকতে হবে, আর কালকে ভোরে তোকে বেরিয়ে যেতে হবে। তাই এখন গিয়ে নিশ্চয়ই ভাবির সাথে রোম্যান্স করবি। অনেকের দিকে তাকিয়ে বলল আদ্র। সে কপাল কি আমার আছে? একটা ছেলে আছে না, আমার রোম্যান্সের 12টা বাজিয়ে দেবে। ছেলে আমার কিন্তু পেয়েছে তোর স্বভাব। অন্তরাকে ছুলেই বলে, আব্বু তুমি জানো না চাচ্চু বলেছে মেয়েদের থেকে দূরে থাকতে, আর তুমি আমার মাম্মামের কাছে কি করছো? যাও সরো। এগুলো কি সহ্য করা যায় বল? আদ্র চেয়ারের হাতার উপর বসে বলল অনেক। শর্ত, আমার চ্যাম্প ঠিকই বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে পরশকে নিজের কাছে রাখবো। আর এমনিতেও আজকে আমার তাড়াতাড়ি যেতে হবে, ওই অভদ্র মেয়েটাকে বোঝাতে হবে তো। মনে মনে বলল আদ্র। এই ঘুমটাও না ঠিক সময় ভাঙতেই চায় না, সময় ছাড়া অসময় ভাঙে। কত দেরি হয়ে গেল আজকে। ও বাড়ির সবাই কি বলবে যে 2 দিন নাই পড়াতেই এমন। ম্যামের যদি সময় জ্ঞান না থাকে তাহলে ছাত্রের কি হবে? এসব ভাবতে ভাবতেই পরশদের বাসার সামনে চলে আসলো ইয়ানা। রিক্সা ভাড়া দিয়ে সোজা গেট দিয়ে ভেতরে গিয়ে কলিং বেল চাপলো। কিছুক্ষণ পর আদ্র এসে দরজাটা খুলে দিল। এই খাটাসটা এই সময় বাড়িতে কি করছে? মনে মনে বিড়বিড় করে বলল ইয়ানা। কি হলো? অমন করে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসুন, নয়তো দরজা বন্ধ করে দেবো। ইয়ানা কথা না বলে সোজা দরজা দিয়ে ভেতর চলে গেল। সিঁড়ি বেয়ে ওপরে উঠি পরশের রুমে যাওয়ার সময় আশেপাশে তাকিয়ে অন্তরাকে খুঁজতে লাগলো, কিন্তু ওকে পেল না। পরশের রুমের এক পাশে আদ্রের রুম আর অপর পাশে অনিকের রুম। তাই ইয়ানা ভাবলো পরশের রুমে যেতে গিয়ে হয়তো অন্তরার সাথে দেখা হবে, আপুটা খুব ভালো। এই ভেবে ইয়ানা ওপরে উঠে অন্তরার রুমের সামনে গিয়ে দেখলো দরজাটা ভেতর দিক থেকে আটকানো। ও রুমে ভাইয়া আর ভাবি আছে, পরশের রুমটা পাশেরটা। ওপরে উঠতে ইয়ানাকে অনেকের রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল আদ্র। ইয়ানার লজ্জা পেয়ে আদ্রের দিকে না তাকিয়ে পরশের রুমে চলে গেল। গিয়ে দেখলো পরশ বিছানায় বসে গেম খেলছে। ইয়ানা ওকে পড়ার টেবিলে বসিয়ে নিজেও বসলো। তখনই আদ্র ল্যাপটপ নিয়ে পরশের রুমে এসে বিছানায় বসে বলল, আমি এখানে কাজ করব, আমার সামনে পড়াও ওকে। এই বলে ল্যাপটপে কাজ শুরু করলো। ইনি আমাকে কি ভাবেন? মনে হয় আমি পড়াতে পারি না, দেখতে এসছি কেমন পড়াই। মনে মনে বলে পরশকে পড়াতে লাগলো। প্রায় 20 মিনিট পর পরশ বলল, আমার অনেক জোরে হিসু পেয়েছে, আমি হিসি করে আসছি। এই বলে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। আরে এই রুমে তো বাথরুম আছে, তাহলে বাইরে যাওয়ার কি দরকার? এটা বলে আদ্র দাঁড়িয়ে আবার বসে পড়ল, কেননা নিচে মা আছে। মায়ের কাছে গেলে মা ওকে হিসি করিয়ে দিবে। আদ্রের কিছু একটা মনে পড়ায় ও ল্যাপটপটা রেখে দাঁড়িয়ে ইয়ানাকে বলল, এই শোনো, এদিকে আসো। 2 হাত পকেটে রেখে বলল আদ্র। ইয়ানা ভুরু কুচকে চেয়ার থেকে উঠে আদ্রের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, বলুন। তুমি পরশকে ওসব কি শিখিয়েছো? ভুলভাল? কি আবার শেখাবো? তারপর একটু ভেবে বলল, ও আচ্ছা, আপনি এসবের কথা বলছেন। আরে পরশ তো ছোট, আর আমাকে চেনেও না। তাই আমি যদি প্রথমেই ওকে এসে পড়ানো শুরু করতাম আর কর্কশ গলায় কথা বলতাম তাহলে তো ভয় পেয়ে যেত।
তাই জন্য ওর সাথে বন্ধুত্ব করার জন্যই মজা করে ওসব বলেছে। এখন থেকে আর ওকে ওসব শিখাবে না। সাহস কত বড়! ও তোমার জন্য আমাকে বলে আমি নাকি হাঁদা। আদ্রের কথা শুনে ইয়ানা হাসা শুরু করলো। ইয়ানার হাসা দেখে আদ্র রেগে ইয়ানা দুই বাহু চেপে ধরে দেয়ালের সাথে লাগিয়ে বলল, একদম হাসবে না। আমি মোটেও কোনো হাসির কথা বলিনি, ওকে? আদ্র যে এভাবে এত কাছে চলে আসবে ইয়ানা বুঝতে পারেনি, তাই চোখ বন্ধ করে রেখেছে। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, ছাড়ুন আমায়। কেন ছাড়বো কেন? আগে আমার প্রশ্নের উত্তর দাও। বড্ড বেশি সাহস হয়ে গেছে তোমার। একবার যদি হাতে পাই তাহলে দেখাতাম আদ্র কি। ইয়ানা আগে কখনো কোনো ছেলের এত কাছে আসেনি, তাই শরীরের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আদ্র এতক্ষণ রেগে কথাগুলো বললেও এবার ভালো করে ইয়ানার মুখের দিকে তাকাতেই দেখল ইয়ানার চোখ বন্ধ আর ঠোঁটগুলি কেমন কাঁপছে। এক গোছা চুল এসে ঠোঁটের ওপর পড়েছে। আচ্ছা, এই ঠোঁটগুলো কি নরম নাকি শক্ত? একবার ছুঁয়ে দেখবো। এই ভেবে আদ্র ধীরে ধীরে ওর হাতটা ইয়ানার ঠোঁটের দিকে আগাতে লাগলো। তখনই পরশ বলল, চাচু, তুমি কিউটি পাইকে ওইভাবে ধরে রেখেছো কেন? কিউটি পাই কি করেছে? পরশের কথাই দুজনের হুঁশ ফিরে। দুজন দুদিকে ছিটকে সরে যায়। ছি, উনি আমার এত কাছে ছিল। ইনায়া তোর বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পেয়েছে। লোকটা এখন আমায় কি ভাববে, আর পড়োশি বা কি মনে করবে? ধ্যাত। মনে মনে কথাগুলি বলে নিজের মাথায় নিজে একটা চাটি মারল ইয়ানা। শিট, আমি এসব কি করছিলাম? মেয়েটার এতটা কাছে কি করে যেতে পারলাম? মাত্র নিজেকে সামলা, এসব ঠিক নয়। মনে মনে এসব বলে নিজের মনকে সান্ত্বনা দিতে লাগলো আদ্র। কি হলো, তোমরা কথা বলছো না কেন? কি করছিলে ওখানে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আব্বুর কাছ থেকে জিজ্ঞাসা করে আসি। এই বলে পরশ দরজার দিকে যেতে গেলে আদ্র বলল, এই সেরে ছেড়ে, আরে আমার ছোট্ট চ্যাম্প, আসলে কি বলো তো, তোমার কিউটি পাই না ভীষণ ভীতু, ভয় পেয়ে গিয়েছিল, তাই আমি ওনাকে ধরে রেখেছিলাম। আদ্রের কথা শুনে ইয়ানা ভুরু কুচকে কিছু বলতে যাবে, তখনই ভাবল, না থাক, এই পিচ্ছিটা যা বিচ্ছু না, না জানি আবার সবাইকে কি সব বলে দেয়। তার বদলে আদ্র যা ভুলভাল বোঝাচ্ছে বোঝাক। আচ্ছা, আমি নিচে থেকে একটু পানি খেয়ে আসছি। এই বলে ইয়ানা দরজা দিয়ে বাইরে বেরিয়ে সামনে তাকাতেই ওর চোখ কপালে উঠে গেছে, কেননা সামনে অনেক অন্তরাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। সম্ভবত অন্তরাকে মানানোর চেষ্টা করছে। এভাবে অপ্রত্যাশিতভাবে ইয়ানাকে দেখে অনেক অন্তরাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালো। আরে তো তুমি কখন এলে? এসো ভিতরে এসো। নিজেকে ঠিক করে বলল অন্তরা। মানে কিছু দেখিনি। এই বলে ইয়ানা চোখে হাত দিয়ে আবার রুমে ঢুকতে গেলে আদ্রের সাথে ধাক্কা লাগলো। পরশকে ভুলভাল বুঝিয়ে কেবলই আদ্র নিচে যাচ্ছিল, তখনই ইয়ানার সাথে ধাক্কা খেলো। এই, তুমি সবসময় এমন ছোটাছুটি করো কেন? একটু ধীরে সুস্থে চলতে পারো না? আপনি এসব কি যে ইচ্ছে, এই আপনি দেখে চলতে পারেন না? চোখ থাকতে অন্ধ? এই বলে কপাল ডলতে ডলতে পরশের কাছে চলে গেল। এটা বুক নাকি লোহা? ভাগ্যিস ওনার বুকের সাথে ধাক্কাটা লাগলো, নয়তো মাথার সাথে লাগলে আমার মাথাটাই ফেটে যেত। উফ, ঝামেলা। মনে মনে কথাগুলো বলে পরশকে পড়ানো শুরু করলো। তারপর পড়ানো শেষে সবার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রাতে, শোনো না আম্মু, কাল সকাল সকাল আমায় ডেকে দেবে তো, একটা ইন্টারভিউ আছে। তুই যে বললি ইন্টার পাসের সার্টিফিকেট দিয়ে এ চাকরি হবে না, তাহলে? আরে আম্মু, চেষ্টা করতে অসুবিধা কোথায়, দেখি কি হয়। আচ্ছা, তুই যা ভালো বুঝিস কর, তবে সাবধানে। তুমি এত চিন্তা করো না তো, তাহলে আবার তোমার শরীর খারাপ করবে। আর তোমার দোয়া আছে তো, ইনশাআল্লাহ আমার কিচ্ছু হবে না। খাওয়া দাওয়া শেষ করে মায়ের হাতে হাতে সবকিছু গুছিয়ে দিয়ে নিজের রুমে চলে আসলাম। আজকে যদি আবার ওই স্বপ্নটা দেখি, তাহলে এবার ওই অন্ধকারে থাকা লোকটার হাত ধরে টেনে আলোয় নিয়ে এসে ওনার মুখ দেখবো। তবে স্বপ্নে কি হাত ধরে টানা যায়? তাতে কি, আমার স্বপ্ন আমি যেভাবে সাজাবো সেভাবেই হবে। রাতে। এই বলে ইয়ানা ঘুমিয়ে পড়ল। সকালে, ধুর, ঘোড়ার ডিমের মাথা,
আজকেও এই লোকটার মুখ দেখতে পারলাম না। দেখেই নিতাম, কিন্তু মাঝে মায়ের ডাকে ঘুমটাই ভেঙে গেল। 10:30 ইন্টারভিউ, তাই আজকে আর ভার্সিটি যাব না। সকালে যে টিউশনিটা আছে ওটাও আজকে ছুটি দিয়েছি। একদম ফ্রেশ মুডে ইন্টারভিউ দিতে যাব। তারপর সবকিছু গুছিয়ে নিয়ে ফাইলের ভেতর সব কাগজপত্র নিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে আম্মু থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। ঠিকানায় তো এটাই। বাপরে, কত বড় অফিস! রিক্সা ভাড়া দিয়ে কাচের দরজা ঠেলে ভেতরে গিয়ে সোজা রিসেপশনের মেয়েটির কাছে জিজ্ঞাসা করলাম ইন্টারভিউ কোথায় নেওয়া হচ্ছে। উনি বলল 2nd ফ্লোরে। আমি মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। গিয়ে দেখি ওখানে ওয়েটিং রুমে অনেকেই বসে আছে, আর কেউ কেউ পায়চারি করছে। সবাই আমার থেকে বড়। এখানে মনে হয় আমিই সবার ছোট। এতজন অভিজ্ঞ মানুষের মধ্যে আবার চাকরি হওয়া অসম্ভব, তবু আল্লাহ আল্লাহ করে দাঁড়িয়ে আছি। প্রায় অনেক সময় পর আমার ডাক পড়লো। আমি মনে মনে আল্লাহর নাম নিয়ে দরজার কাছে গিয়ে বললাম, মে আই কাম ইন স্যার? ভেতর থেকে গম্ভীর কণ্ঠে বলল, ইয়েস কাম। আমি ভয়ে ভয়ে ভেতরে গিয়ে দাঁড়াতেই সামনে থেকে একজন বলল, বসুন। আমি মাথা উঁচু করে সামনের মানুষটাকে দেখে একটা শুকনো ঢোক গেলাম। এটা তো আদ্র। এখন আমি কি করব? এখান থেকে ছুটে পালিয়ে যাব? না না না, তাহলে এটা অভদ্রতা দেখায়। তাহলে কি করব? আমার ভাবনার মাঝেই একজন লোক বলল, কি হলো, বসুন। জি জি, এই বলে আমি চেয়ারে বসে পড়লাম। ম্যানেজার সাহেব, আপনি একটু বাইরে যান, আমার এনার সাথে একটু কথা আছে। আদ্র বলল। কি হলো? উনি ম্যানেজারকে বাইরে যেতে বললো কেন? মনে মনে বলল ইয়ানা। কি করতে চাইছেন কি উনি? আল্লাহ বাঁচাও। এই বলে ম্যানেজার বাইরে চলে গেল। তা মিস ইয়ানা, আপনি এখানে, তাও আবার আমার অফিসে, কি চাই? চাকরি? দেখুন, আপনার সাথে আমার যা হয়েছে সেটা বাইরে, আর এটা অফিস। সো আমি আশা করব আপনি আগের করা কাজের সাথে অফিসের কাজ মিশিয়ে ফেলবেন না। ও শিওর। তা আপনার কাগজপত্র দেখি। আমি ভয়ে ভয়ে আমার হাতে থাকা ফাইলটা ওনার দিকে বাড়িয়ে দিলাম। উনি কাগজগুলো নেড়ে ছেড়ে দেখে একটা হাসি দিয়ে বলল, আপনার তো মাথায় দেখি সেই বুদ্ধি। এত বড় একটা কোম্পানিতে আপনি এইচএসসি পাশের সার্টিফিকেট নিয়ে কাজ করতে চাইছেন? বাহ, যেখানে মানুষ এর থেকেও বড় বড় ডিগ্রি নিয়েও কাজ করতে পারে না। বাহিরে যারা অপেক্ষা করছে তাদের যোগ্যতা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমি প্রথমে ওনাকে এখানে দেখেই বুঝে গেছি যে উনি আমায় চাকরি তো দেবেনই না, উল্টে আরো নানা ধরনের কথা বলবে। আমি কিছু বলতে যাব, তখনই উনি বলল, তবে চাকরিটা আমি আপনাকে দেব। ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপরেও নিজেকে সামলে বললাম, মানে আমার এই যোগ্যতা দিয়ে আপনি কি আমায় এত বড় একটা পোস্টে জব দেবেন? পাগল নাকি তুমি? তোমার এই যোগ্যতা দিয়ে এই অফিসের পিয়নের চাকরিটাও তুমি পাবে না। তবে পিয়নের চাকরিটা তোমাকে দেওয়াও যাবে না, কেননা বর্তমানে ওই পোস্টে একজন আছে। তাহলে? আমি রেগে বললাম, এই পোস্টের জন্য তো ইন্টারভিউ নেওয়া হবেই, আর একজন যোগ্য মানুষকে জবটা দেওয়া হবে। তবে তোমার জন্য অন্য একটা জব অফার করব আমি। তা তুমি কি রাজি? আমি আমতা আমতা করে বললাম, কিসের জব? দেখো, আমার কোনো পিএর প্রয়োজন নেই, আমি একাই 100। তবে তোমার জবটা হলো পিএর মতোই। এই যেমন সকালে আমি উঠি, আবার কোনো দিন ঠিক পাই না, তাই উঠতে দেরি হয়ে যায়, আর আমাকে কেউ ডাকেও না। তো তোমার প্রথম কাজ হলো আমাকে প্রতিদিন সকাল সকাল ফোন করে জাগিয়ে দেয়া। তারপর অফিসে এসে আমি যে কাজগুলি তোমাকে দেব সেগুলো করা। সব সময় আমার পিছে পিছে থাকতে হবে। আমার কখন কোথায় কয়টায় মিটিং সেটা মনে করিয়ে দিতে হবে। ক্লায়েন্টের ফোন রিসিভ করে তার সাথে কথা বলতে হবে। আবার আমার কাজের জন্য বাইরে যাওয়া লাগলে তোমাকেও আমার সাথে যেতে হবে। তোমাকে 9টার মধ্যে অফিসে আসতে হবে, আর ওদিকে 5টার মধ্যে তুমি বাড়ি চলে যাবে, কেননা 6টা থেকে আবার চ্যাম্পকে পড়াতে হবে। আর এর জন্য প্রতি মাসে আমি তোমাকে বেতনও দেব, এই ধরো 30,000-এর মতো। আর যদি তোমার কাজ ভালো হয় তাহলে 1-2 হাজার বাড়তেই পারে। আবার চ্যাম্পকে পড়ালে ওখান থেকে 1000 খানিক পাবে। এবার বলো, তুমি রাজি? আমি ওনার কথাগুলো মন দিয়ে শুনলাম, তারপর বললাম, আপনি ভাবলেন কি করে আমি আপনার এই প্রস্তাবে রাজি হব? আর তাছাড়া আমি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, এভাবে আপনার সাথে হুটহাট বাইরে যেতে পারবো না। আর তাছাড়া আমার ভার্সিটি আছে, আমার এত টাকার লোভ নেই যে আপনি লোভ দেখালেই আমি রাজি হয়ে যাব।
আমার নিজের উপর বিশ্বাস আছে। আমি চেষ্টা করলে একটা না একটা জব ঠিকই পেয়ে যাব। আসছি। এই বলে আমি বেরিয়ে আসতে যাব, তখনই উনি বললেন, দাঁড়াও মিস ইয়ানা, তুমি কি বললে? তুমি চেষ্টা করলে জব পেয়ে যাবে? আরে তুমি জানো তোমার এই যোগ্যতা দিয়ে এই বাজারে একটা ভালো চাকরি পাওয়া কতটা দুঃসাধ্য? আর তুমি যদি অন্য কোথাও জব করো তাহলে তুমি ভার্সিটি যেতে পারবে না। আর কি এমন বলেছি যে তুমি জবটা করতে পারবে না? আমার পরিবার আমাকে শিখিয়েছে কিভাবে একটা মেয়েকে সম্মান দিতে হয়। আর আমি তো একবারও বলিনি যে তোমায় একা আমার সাথে যেতে হবে। আরে ভাইয়া কি একা গেছে? ওর সাথে আরও দুজন গেছে। তেমনি আমার সাথে তুমি সহ আরও কয়েকজন যাবে। আর আমি তোমাকে যে জবটা অফার করলাম সেটা তোমার অ্যাকসেপ্ট করা উচিত, কেননা তোমার উচিত তোমার মাকে সুখে রাখা। ওনার কথা শুনে আমি ওনার দিকে ভ্রু কুচকে তাকাতেই উনি বললেন, আরে এভাবে দেখছো কেন? এটা ভেবো না যে আমি তোমার উপর নজর রাখছি। তুমি মা আর ভাবিকে বলেছিলে যে তোমার বাসায় তুমি আর তোমার মা থাকে, সেখান থেকেই জেনেছি। আর শুধু তোমার কেন, আমাদের সবারই উচিত মা বাবাকে খুশি রাখা, কেননা মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেন, আমাদের পেছনেই তাদের অর্ধেকটা জীবন ব্যয় করে ফেলেন। আর আমাদের উচিত বাকি অর্ধেক জীবনে তাদেরকে সুখে রাখা, মাথায় তুলে রাখা। এবার দেখো তুমি কি করবে। দয়া করছেন? না, আমি তোমাকে দয়া করছি না, শুধু সাহায্য করছি যাতে আমাদের দেশ থেকে একজন বেকার কমে। তোমার কাজটা অনেকটা ফ্রিল্যান্সিং এর মতো। আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দেব আর তুমি কাজ করবে। বলো রাজি? আমার একটু সময় লাগবে, ভেবে দেখতে হবে। ভাবো, তবে বেশি সময় নয়, সন্ধ্যায় উত্তরটা দিতে হবে। ওকে, এখন তুমি যেতে পারো। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। বাইরে এসে রিক্সা নিয়ে সোজা বাড়ি চলে গেলাম। ফ্রেশ হয়ে খেয়ে আম্মুর কাছে বসে আম্মুকে সব বললাম। দেখ, আমি তোর উপর কিছু চাপিয়ে দেব না, তোর যা ভালো মনে হয় তুই কর। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আম্মু। আমি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সন্ধ্যায় আস্তে আস্তে দিন আগের তুলনায় অনেকটাই ছোট হয়ে গেছে। 6টায় নাই বাজতেই সূর্যের আলো কমে যায়। আমি পরশদের বাসায় গিয়ে কলিং বেল চাপতেই আপু দরজা খুলে দিল। ভিতরে আসো। ফিস ফিস করে বলল আপু। এত ফিসফিস করে বলার কি আছে, জোরে বললেই তো হয়। আমি কিছু না বলে ভেতরে চলে গেলাম। দেখলাম পুরো বাড়ি কেমন চুপচাপ। পরশ ঠোঁটের উপর হাত রেখে বসে আছে। আমি গিয়ে পরশের সাথে বসে জোরেই বললাম, কি হয়েছে, এভাবে বসে আছো কেন? হিস, কিউটি পাই, আস্তে কথা বলো, নয়তো বিপদে পড়বে। ফিস ফিস করে বলল পরশ। কেন? পরশ কিছু বলবে তার আগেই কলিং বেল বেজে উঠল। আপু রান্নাঘরে আর পরশও ছোট্ট ড্রয়িং রুমে। কেউ না থাকায় আমি গিয়ে দরজাটা খুললাম। দেখলাম আদ্র এসছে। কি ব্যাপার, তুমি দরজা খুললে কেন? বাড়িতে কেউ নেই? পরশের মতো আমিও ফিসফিস করে বললাম, আছে কিন্তু ড্রয়িং রুমে নেই, তাই আমি খুললাম। আদ্র ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল, মাথাটা কি গেছে? এত আস্তে কথা বলছো কেন? কেন বলুন তো? সেটা আমি কিভাবে জানবো? রেগে বলল আদ্র। আমিও তো জানি না, বাড়ির সবাই এভাবে কথা বলছে তাই আমিও বললাম। আমার কথা শুনে আদ্র কিছু একটা ভেবে বলল। এই বলে আমার পাশ দিয়ে হেঁটে ভেতরে চলে গেল। কি হলো ব্যাপারটা? সবাই এমন করছে কেন, আর আদ্র এভাবে চলে গেল কেন? ওনার সাথে তো আমার কথা আছে, সেটা না শুনেই চলে গেল। আমিও ভেতরে গিয়ে পরশকে নিয়ে ওর রুমে গিয়ে ওকে পড়াতে বসলাম। পরশের রুমে আসার পথে দেখলাম আদ্রের রুমের দরজা বন্ধ। কি হলো? উনি তো প্রতিদিন আমার সাথে ঝগড়া করার জন্য একদম ওত পেতে থাকে, তাহলে আজকে রুমের দরজা বন্ধ করে রেখেছে কেন? আচ্ছা পরশ, কি হয়েছে বলো তো? তোমরা সবাই এত আস্তে কথা বলছো কেন? আর তোমার চাচু ওভাবে রুমের দরজা বন্ধ করে রেখেছে কেন? পরশ আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, চাচু বাইরে বেরোবে না তো, কেননা বাইরে বেরোলে তো চাচুকে ধরে বিয়ে দিয়ে দেবে। কে? রাগী দিদুন। এই রাগী দিদুনটা আবার কে? আরে তুমি জানো না, রাগী দিদু ভীষণ রাগী, তাই উনি রাগী দিদুন। কেউ জোরে কথা বললে উনি ভীষণ রেগে যায়। উনি তোমার কেমন দিদুন হন? তখনই অন্তরা রুমে ঢুকতে ঢুকতে বলল, আমাকে তো বলাই হয়নি, আসলে আমার ফুফি শাশুড়ি এসেছেন। উনি একটু রাগী কিন্তু মনটা অনেক ভালো। উনি এখন ওনার রুমে আছেন। ওনার কথাই বলছে পরশ। এই নাও মিষ্টি খাও। আর সেটা তো বুঝলাম, কিন্তু ওনার আশা দেখে আদ্র কেন দরজা বন্ধ করে রেখেছে? আর বলো না,
আসলে কি বলো তো, উনি এসেই শুধু বলেন আদ্র বিয়ে করছিস না কেন, বয়স তো আর কম হলো না, আর কয়েকদিন পর তো চুলে পাক ধরবে, তখন মেয়ে পাবো কই, এইসব বলে আর বিভিন্ন মেয়েদের ছবি দেখায়। যেহেতু উনি বাবা মানে আমার শ্বশুরেরও বড়, তাই আদ্র কিছু বলতেও পারে না, আবার সহ্য করতেও পারে না, শুধু রাগে কড়মড় করে। এই জন্যই রুমে দরজা বন্ধ করে বসে আছে। বিছানায় বসে বলল অন্তরা। আপনার ফুফি শাশুড়ি তো ঠিকই বলেছেন, আসলেই ওনার বয়স হচ্ছে, বিয়ে করা উচিত ওনার। তুমি বলো, তারপর দেখো কি করে। আচ্ছা তুমি পড়াও, আমি গেলাম। এই বলে অন্তরা চলে গেল। এই তো পাইছি একটা বুদ্ধি, আমার পিছে লাগা, এবার দেখাবো মজা। মনে মনে এটা বলে ইয়ানা পরশকে বলল, এই পরশ, একটা মজার গেম খেলবা পড়ার পরে? গেম? কি গেম? আমি খেলবো। আচ্ছা আগে পড়া শেষ হোক, তারপর আমরা দুজনে মিলে গেমটা খেলবো, ওকে? ওকে, ডান। এবার বুঝবে আদ্র চান্দু, এই ইনায়া কি জিনিস। একটা মিষ্টি মুখে দিয়ে মনে মনে কথাগুলি বলে হাসলো ইয়ানা। পড়ানো শেষেই ইয়ানার কথা মতো পরশ আদ্রের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, টিপাই, আমার কিন্তু কোনো দোষ নেই, কিছু হলে সব তোমার দোষ, কিন্তু বলে দেব যে সব তোমার প্ল্যান। পরশ চাচ্চুর চাম্প, তুমি না সাহসী, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি শুধু দরজায় টোকা দিয়ে বলবা যে চাচ্চু দরজা খোলো, দেখো আমার হাতে কি, এটা বলে জেদ করবে। এটা না করলে উনি কিছুতেই দরজা খুলবে না। জানি এটা ভুল পদ্ধতি, তবুও ওনাকে কেস দেখানোর জন্য এমনটা করা। সাহসী না করছো যাচ্ছ, একবার রেগে গেলে আমার সাহস ফুস, পাপ্পার থেকে চাচ্চুকে বেশি ভয় লাগে। এটা বলে পরশ আস্তে করে আদ্রর রুমের দরজায় টোকা দিয়ে বলল, চাচ্চু দরজাটা একটু খোলো না, দেখো আমার হাতে কি। দিদুন, নয়তো তোমার মাম্মামকে দেখাও চ্যাম্প, আমি কাজ করছি। ভেতর থেকে বলল আদ্র। দেখেছো চাচ্চু কাজ করছে, চলো তো চলো যাই, ডিস্টার্ব করলে রাগ করবে। ফিস ফিস করে বলল পরশ ইয়ানাকে। আরে উনি ব্যস্ত না, উনি তো কেবল অফিস থেকে ফিরলো, তাই না? তাহলে এখন কিসের ব্যস্ত বলো, আবার ডাকো। তুমি একটুও কথা শোনো না। এটা বলে পরশ আবার আদ্রকে ডাকতে লাগলো। এভাবে বারবার ডাকায় আদ্র বিরক্ত হয়ে দরজা খুলে বাইরে এসে বলল, কি হয়েছে? পরশ আদ্রকে বাইরে আসতে দেখে পাশে তাকিয়ে দেখলো ইয়ানা নেই। পরশ চোখ বড় করে আদ্রের দিকে তাকিয়ে বলল, এই দেখো আমার হাতে বল। এটা তো আমি দেখেছি চ্যাম্প, তুমি এটা দেখানোর জন্য আমায় ডাকলে। তোমার পড়া শেষ না? তাহলে যাও, নিচে গিয়ে খেলো, ওকে? এটা বলে কেবলই আদ্র রুমে ঢুকতে যাবে, তখনই পাশের একটা রুম থেকে আদ্রের ফুপি বেরিয়ে এদিকে আসলো। আসলে ইয়ানা জানতো যে আদ্রের ফুপি এক্ষুনি বেরোবে, কেননা তখন অন্তরা বলেছিল যে উনি মাগরিবের নামাজ পড়ে তারপর কিছুক্ষণ জায়নামাজের ওপর বসে জিকির করেন, তারপর নিচে আসবে। আর ইয়ানাও এই সুযোগটাই কাজে লাগালো। আরে আদ্র, তুই এসেছিস? আমি সেই কখন এসেছি, তোকে একবারের জন্য দেখলাম না। চল নিচে চল, কথা আছে। এই বলে আদ্রের ফুপি শরীফা বেগম নিচে চলে গেল। হয়ে গেল, যেটার জন্য রুমে ছিলাম সেটাই হলো। আদ্র বিরক্তি হয়ে ফুপির পেছন যেতে গেলে দেখলো ইয়ানা পরশের রুমের দরজার পেছনে দাঁড়িয়ে আদ্রকে দেখে হাসছে। তার মানে এটা ওনার কাজ। একবার হাতে পাই, তারপর দেখাবো মজা। ড্রয়িং রুমে শরীফা বেগম সহ কবির, আশা ও অন্তরায় সবাই বসেছিল। তখনই পরশের হাত ধরে আদ্র নিচে নামলো। আদ্রকে নিচে নামতে দেখে বাড়ির সবাই তো হাঁ করে তাকিয়ে আছে। আয় বস আমার কাছে। তা কবির, ছেলের বয়স তো আর কম হইল না, আর কতদিন ছেলেকে বিয়ে না দিয়ে এভাবে বসায় রাখবি? অন্তরার মতো একটা লক্ষ্মী মেয়েদেরকে বিয়ে দিয়ে দে। সে কি রে আদ্র, এসব কি? তুই জানিস না বিয়ে করা ফরজ? এইভাবে আরও নানা কথা বলে আদ্রকে জ্ঞান দিতে লাগলো। আর এদিকে আদ্র পারছে না এখান থেকে ছুটে চলে যেতে, চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো হজম করছে। ইয়ানা এক কোণায় দাঁড়িয়েছিল। আদ্রের করুণ মুখ দেখে ওর খুব হাসি পাচ্ছে, তবুও দাঁতে দাঁত চেপে কোনো মতে হাসিটা দমিয়ে রেখেছে। কিন্তু শেষ রক্ষা হলো কই, মুখ ফসকে একটু জোরেই হেসে ফেলল। ইয়ানার হাসি শুনে সবার চোখ ইয়ানার দিকে গেল। অন্তরা ইশারায় ওকে চুপ থাকতে বলছে। আদ্র রেগে লাল হয়ে ওর দিকে তাকিয়ে আছে, যেন কাঁচা চিবিয়ে খাবে। ওই মাইয়া, এদিকে আসো।
শরীফা বেগমের কথা শুনে ইয়ানা হাসি বন্ধ করে হেঁটে ওনার পাশে এসে দাঁড়ালো। তুমি কে? তোমাকে তো চিনলাম না। আর এতক্ষণ কই ছিলে? আসলে ফুফি, ও হলো ইয়ানা পরশের টিউশন টিচার। কয়দিন হলো পরশকে পড়াচ্ছে। ও মাস্টারনি। তা আদ্র বাড়িতে এত সুন্দর একটা মেয়ে থাকে, তবুও তোমার পছন্দ হয় না? এত সুন্দর মেয়ে পছন্দ হলে নিঃসংকোচে বলবি। তুই কি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? শরীফা বেগমের কথা শুনে ইয়ানার চোখ বড় বড় করে আদ্রের দিকে তাকালো। দেখলো আদ্র বিরক্তি নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। শরীফা বেগম আরও কিছু বলতে যাবে, তখনই পরশ বলে উঠল, মাম্মা আমি মিষ্টি খাবো। অন্তরা কেবলই উঠতে যাবে, তখনই ইয়ানা বলল, আরে আপু, তোমাকে উঠতে হবে না, তুমি থাকো, আমি পরশকে কিচেনে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে এখান থেকে সরতে হবে, নয়তো এই মহিলা না জানি ধরে বেঁধে আবার ওই গোমরা মুখ লোকটার সাথে বিয়ে দিয়ে দেয়। মনে মনে বলল ইয়ানা। আমি তোমাকে বললাম না তুই রাগ করবে। মিষ্টি খেতে খেতে বলল পরশ। তা তো দেখলামই। কি গো, পেয়েছো নাকি নাকি মিষ্টি? কিচেনে এসে বলল অন্তরা। আপু, আচ্ছা আপু, আমি এখন আসি, বেশি রাত হলে আম্মু আবার রাগ করবে। আচ্ছা ঠিক আছে, যাও। অন্তরার থেকে বিদায় নিয়ে কেবলই কিচেন থেকে বেরোতে যাবে, তখনই সামনে আদ্র এসে দাঁড়ালো। কি হলো, এভাবে সামনে দাঁড়িয়ে আছেন কেন? তা তোমার উত্তর কি? কাল থেকে অফিস জয়েন করছো তো? আমি রাজি। গুড, ওকে, এখন যাও। কি হলো, উনি কিছু বললেন না কেন? ওনাকে এতগুলো ভাষণ শোনালাম, তবুও উনি এমন চুপচাপ আছেন। কি জানি ওনার মনের ভেতর কি চলছে। কাল থেকে বুঝবে কাজ কি। আদ্র এর সাথে লাগতে আসলে পস্তাতে হয়, সেটা তুমি খুব ভালো করেই টের পাবে মিস ইয়ানা। মনে মনে বলল আদ্র রাতে। শোনো না আম্মু, আমি ভেবেছি যে টাকা গুছায় একটা স্কুটি কিনবো, তারপর তোমাকে পেছনে বসায় সারা ঢাকা শহর ঘুরবো। এখনো অফিসে গিয়ে কাজে করলো না, তার আগে কত শত ভেবে বসে আছে। মনে মনে এটা বলে বেরিয়ে গেল ইয়ানা। ভাবতে তো হবেই। তুমি দেখো আম্মু, আমি তোমায় কোনো কষ্ট পেতে দিব না, একদম রানীর মতো করে রাখবো। আচ্ছা রাকেশ, পাগলি একটা, এখন চুপচাপ খেয়ে নে তো, অনেক রাত হয়েছে, কালকে আবার অফিস আছে। ঠিক বলেছো, আজকে সকাল সকাল শুয়ে পড়তে হবে, কাল তো আবার অফিস আছে। দাও জলদি খাইয়ে দাও। সকালে ঢাকা শহরে যে জ্যাম, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, নয়তো দেরি হলে আবার ওই গোমরা মুখটা কি বলবে কে জানে। অবশেষে অফিসে আসতে পারলাম। যাক বাবা, টাইমের মধ্যেই এসেছি। তবে আমি বসবো কোথায়? হায় হায়, এটা তো আমি জানি না এখন কি করব। আশেপাশে তাকিয়ে দেখি এরই মধ্যে প্রায় অনেকেই চলে এসছে, আর তারা তাদের ডেস্কে বসে পড়েছে। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, কেউ আমার দিকে তাকাচ্ছি না। উফ, কি যে করি। কিছুক্ষণ ভেবে মাথায় একটা বুদ্ধি এলো। কালকে যে রুমে ইন্টারভিউ হয়েছিল সেই রুমে গিয়ে বসে থাকি, তারপর উনি আসলে ওনার থেকে জেনে নিব যে আমার ডেস্ক কোনটা। সকালে ফোন করে ঘুম ভাঙিয়ে দিলাম, তাও এত লেট। সে আবার বড় বড় কথা বলে। আজকে একটু দেরি হয়ে গেল। তারা হুড়ো করে আদ্র অফিসে ঢুকে সবার দিকে একবার চোখ বুলিয়ে নিজের কেবিনে চলে গেল। গিয়ে দেখলো সোফায় ইয়ানা বসে আছে। তুমি এখানে কি করছো? তো কোথায় থাকবো? আপনি তো শুধু চাকরিটা দিলেন, কোথায় বসবো সেটা তো বলেন নাই। আর এখানকার কিছু চিনিও না, তাই এখানেও বসেছি। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, আজকের মতো তুমি এখানে বসেই কাজ করো। আজকে ভাইয়া আসলে তোমার একটা বসার জায়গার ব্যবস্থা করা যাবে। চেয়ারে বসতে বসতে বলল আদ্র। তা আমার কি কাজ বোঝায় দেন? ওকে লিসেন, এই যে ফাইলগুলো দেখছো, এই ফাইলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট আছে। আমি অর্ধেকটা দেখেছি, বাকিটা তুমি দেখো, তারপর আমাকে দেবে। ওকে ওকে, বুঝেছি। এই বলে ফাইলগুলো নিয়ে ইয়ানা সোফায় বসে দেখতে লাগলো, আর আদ্র নিজের কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর আদ্র বলল, শোনো, স্টোর রুমের একদম উপরের তাকের 5 নম্বর বক্সে 4টা ফাইল আছে, যাও নিয়ে আসো। ওকে। এই বলে ইয়ানা দরজা অবধি গিয়ে আবার পেছন ফিরে আদ্রের দিকে তাকিয়ে কোমরে হাত রেখে দাঁড়িয়ে থাকলো। আপনি জানেন না, আমি এই অফিসে বিগত 4 বছর ধরে কাজ করি। আমি এখানকার সব কিছু চিনি, একেবারে পানির মতো। দাঁতে দাঁত চেপে বলল ইয়ানা। আদ্র ইয়ানার কথা বুঝতে না পেরে বলল, মানে
মানে হলো আমি চিনি স্টোর রুম কোথায়? আজকেই প্রথম আমি আসিনি। এটা সোজা সাপটা বললেই তো হতো, এত ঘুরিয়ে বলার কি আছে? এই বলে আদ্র পিয়নকে ডাকলো, কিন্তু পিয়ন আসলো না। হয়তো কোনো কাজে যাবে গেছে। আচ্ছা চলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই বলে আদ্র আগে আগে চলে গেল। নিজেই যখন যাবে তখন নিজে আনলেই কি হতো, শুধু আমাকে বিরক্ত করার ফোন দি। এই বলে ইয়ানাও আদ্রর পেছনে গেল। আদ্র স্টোর রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, এই যে এটাই স্টোর রুম, ভেতরে যাও আর ফাইলটা নিয়ে আসো। ইয়ানা রেগে বিড়বিড় করতে করতে ভেতরে গেল। তারপর ওপরের দিকে তাকিয়ে দেখলো একদম উপরের তাকে একটা বক্সের গায়ে 5 লেখা আছে, তবে সেটা ইয়ানার ধরাছোঁয়ার বাইরে। এটা তো অনেক উপরে, আমি তো নাগাল পাচ্ছি না। আপনি লম্বা আছেন, আপনি পেরে নিন না। একদম কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। পাশের ওই টুলটা নিয়ে ওটার উপর দাঁড়িয়ে পড়ো। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে 2 হাত বুকে গুজে বলল আদ্র। এই লোকটা বড্ড বেশি অভদ্র, জেনে শুনে আমাকে খাটাচ্ছে। মনে চাই মেরে মাথা ফাটিয়ে দিই। এসব বিড়বিড় করতে করতে ইয়ানা পাশ থেকে টুলটা নিয়ে তার উপর দাঁড়িয়ে ফাইলটা পাড়ার চেষ্টা করলো, কিন্তু হলো না। তবুও নাগাল পাচ্ছে না, তাই পাটা একটু উঁচু করতে পারতে চেষ্টা করলো। ওদিকে টুলটা নড়বড় করছে। ইয়ানা কোনো মতে ফাইলের নাগাল পেয়েছে, তখনই পা পিছলে হুড়মুড় করে নিচে পড়ে গেল। ইয়ানা ভেবেছিল যে আদ্র ওকে হয়তো ধরবে, কিন্তু সে গুড়ে বালি। আদ্র আগের মতোই বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। আহ, আমার কোমরটা গেল। কি নিষ্ঠুর লোক, একটু ধরলো না আমায়। ইয়ানা কোমরে হাত দিয়ে উঠার চেষ্টা করতে করতে বলল। আদ্র রুমের ভেতর এসে ইয়ানার দিকে একটু ঝুঁকে বলল, নিজের দোষে নিজেই পড়েছো। তোমার উচিত ছিল আর একটু দেখে কাজ করা। এখান থেকে উঠে ফাইলগুলো নিয়ে জলদি আমার কেবিনে আসো, কাজ আছে। এই বলে আদ্র যে বাইরে বেরোতে যাবে, তখন নিচে পড়ে থাকা টুলটায় বেঁধে সোজা গিয়ে ইয়ানার ওপর পড়ল। ইয়ানা কেবলই কষ্ট করে একটু উঠছিল, তখনই আবার আদ্র হুড়মুড় করে ওর ওপর পড়ে গেল। আহ, এবার আমার একেবারে শেষ কোমরটা। এবার সত্যি সত্যি গেল। এখন তো নিজেই দেখে চলতে পারেন না। তোমাকে কে বলেছিল টুলটা ওখানে রাখতে? যত সব। এই বলে আদ্র রেগে ইয়ানার ওপর থেকে উঠে চলে গেল। তার ওপর ইয়ানাও উঠে পড়ল। এভাবে দুজনের খুনসুটি আর ঝগড়ার মধ্যে দিয়ে দিনটা কেটে গেল। সন্ধ্যায় উফ, কোমরটা গেছে, এখনো ব্যথা আছে। রাতে বাড়ি গিয়ে মাকে বলবো তেল গরম করে মালিশ করে দিতে, তাহলে যদি কমে। কি কুক্ষণে যে ওই লোকটার সাথে আমার দেখা হয়েছিল কে জানে। আদ্র অনেক কিছু বলতে বলতে অবশেষে পরশের বাড়ি আসলো। কলিং বেল চাপতেই অন্তরা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, আজকে এত সাজুগুজু করেছো যে? কাহিনী কি? ধ্যাত, তুমিও না, এসো ভিতরে আসো। বুঝি বুঝি, জানি তো আজকে ভাইয়া আসবে, সেই জন্যই এত আয়োজন। ভেতরে এসে বলল ইয়ানা। অন্তরা লজ্জা পেয়ে বলল, পরশ ওর রুমেই আছে, তুমি উপরে যাও। ওলে, এত লজ্জা পেতে হবে না। এই বলে হাসতে হাসতে ওপর যেতে গেলে দেখলো আদ্র সেই ফুপি নেই, তাই অন্তরাকে জিজ্ঞেস করলো, আপু, তোমার সেই জ্ঞানী ফুপি শাশুড়িটা কই? দেখছি না তো। সকালেই চলে গেছে। উনি এমনিই এসে আদ্রকে জ্ঞান দিয়ে আবার চলে যায়, থাকেন না। ও আচ্ছা, আমি তাহলে গেলাম। এই বলে যখনই উপরে উঠতে যাবে, তখনই দেখলো আদ্রর মা নিচে নামছে। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো মা? মুচকে এসে বলল আশা। আমিও ভালো আন্টি। আচ্ছা দাদু ভাই উপরে আছে, তুমি যাও। ইয়ানা উপরে গিয়ে দেখলো পরশ পড়ার টেবিলে বসে আছে। কি ব্যাপার, চাম দেখে আজকে নিজে থেকেই পড়তে বসছে, গুড বয় হয়ে গেছে দেখছি। ইয়ানা চেয়ারে বসতে বসতে বলল, কি বলো তো, আজকে তো পাপ্পা আসবে, তাই জলদি পড়তে বসেছি। শোনো না কিউটি পাই, তুমি কিন্তু আজকে তাড়াতাড়ি ছুটি দেবে ওকে। আচ্ছা ঠিক আছে বেবিটা। পরশের গাল টেনে বলল ইয়ানা। তোমাকে বলছি না, চেহারায় হাত দিবে না। ওলে বাবা, আচ্ছা ঠিক আছে। ইয়ানা পরশকে পড়ানোর কিছুক্ষণ পরই আদ্র ল্যাপটপ নিয়ে এসে পরশের বিছানায় বসে পড়ল। এদিকে ইয়ানা আদ্রকে দেখে কোমরে হাত দিয়ে নড়ে চড়ে বসলো। কি হয়েছে তোমার কোমরে কিউটি পাই?
কি বলতো, আমার উপরে না মস্ত বড় একটা পাহাড় পড়েছিল, তাই কোমরে ব্যথা পেয়েছি। আদ্রের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল ইয়ানা। ইয়ানার কথা শুনে আদ্র ভুরু কুচকে ইয়ানার দিকে তাকিয়ে পরশকে বলল, জানো তো চ্যাম্প, কেউ যদি দেখে শুনে না চলে তাহলে তো তার কোমর ভাঙবেই, তাই না? কেয়ারলেস একটা। কি আমি কেয়ারলেস? নিজে কি? হ্যাঁ, আলুর বস্তা এত ভারী, আমার জীবন শেষ। সে কি কিউটি পায়, তুমি না বললে তোমার ওপরে পাহাড় পড়েছিল? তাহলে এখন আবার আলোর বস্তা বলছো কেন? পাহাড়, আলুর বস্তা, সবকিছুই। পাহাড়, আলুর বস্তা, সব কিছুই। এভাবেই এক কথায় দু কথায় আদ্র আর ইয়ানার ঝগড়া বেঁধে গেল। পরশ কানে হাত দিয়ে জোরে চেঁচিয়ে বলল, তোমরা ঝগড়া করবে নাকি আমাকেও পড়তেও দেবে? পরশের কথায় দুজনেই চুপ হয়ে গেল। তখনই কলিং বেলের আওয়াজ শুনল। এই কেউ দরজা খুলবা না, আমি খুলবো। এই পাপ্পা এসে গেছে, আমি গেলাম, এই বলে পরশ দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এই আসতে যাও। ইয়ানা আদ্র ওর পেছনে গেল। কি হলো, এখন দাঁড়িয়ে আছিস কেন? তুমি একটু খুলে দাও না মাম্মাম। করুণ মুখ করে বলল পরশ। হেসে কথাটি বলে অন্তরা দরজা খুলে দিল, কিন্তু দরজার ওপরে অনেককে দেখে হাসি মুখটা নিমেষেই চুপসে গেল, কেননা অনেকের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। অনেক ভেতরে এসে বলল, সরি অন্তরা, একটা ভুল হয়ে গেছে। হাসি খুশি বাড়িটা মুহূর্তেই কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেল। এক কোণে অনেক দাঁড়িয়ে আছে, পাশের সোফায় অন্তরাকে শুইয়ে রাখা হয়েছে। আদ্র ডাক্তারকে ফোন করেছে, একটু পরেই চলে আসবে। কিছুক্ষণ আগে। আই এম সরি অন্তরা, একটা ভুল হয়ে গেছে।